নমস্কার। হ্যালো। হ্যাঁ, যাই। বলো। আমি বলবো না, আপনি বলুন। তাই তো বলে শুনেছি। নমস্কার। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু এবং আমি অরূপ চক্রবর্তী। আজকে আপনারা জানেন যে মূলত কি কারণে এই সাংবাদিক বৈঠক ডাক করা হয়েছে, কিন্তু সেই প্রসঙ্গে আসবার আগে আমরা একটা অডিও ভিজুয়াল একটু অনুরোধ করব আমাদের টিমকে চালানোর জন্য। আগে সেই অডিও ভিজুয়ালটা চলবে, তারপর আমরা মূল প্রসঙ্গে আসছি। ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতজ বাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত। সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। আপনারা দেখলেন যে আজকের মহামান্য হাইকোর্টের এই রায় কার্যত বেআব্রু করে দিল সেই নেক্সাসকে যে অতৃপ্ত প্রেতাত্মারা চেয়েছিল ৩২,০০০ পরিবারের চোখের জলের বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োতে। যে রাজনৈতিক কাকচিল শকুনরা এতগুলো মানুষকে কাঁদিয়ে রাজনীতির ময়দানে ফায়দা লুটতে চেয়েছিল, আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চের রায়ে যে নির্দেশ এসেছিল, সেই বিচারপতি যখন পরবর্তীকালে সাংসদ হন এবং বিভিন্ন সময় তিনি সংবাদ মাধ্যমকেই জানিয়েছিলেন যে তিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে তিনি যোগাযোগ রেখেছেন এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল। আজকে তার রায় যে পক্ষপাতদুষ্ট ছিল শুধু তাই না, বিজেপিকে পলিটিক্যালি ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার জন্য সেই রায় ছিল বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময়। আজকে সেই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাদের আজকে কাঁদবার দিন। আর যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে চোখের জলে ফেলবার জন্য তারা পরিকল্পনা করেছিলেন, আজকে মহামান্য আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা আদালতের উপর ভরসা রাখি, আমরা আদালতকে সম্মান করি, বিচার ব্যবস্থাকে সম্মান করি। আজকের এই রায় কার্যত বাংলা বিরোধীদের মুখে চুনকালি লেপে দিয়ে যারা চেয়েছিল এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োবে বলে, তাদের মুখে আবারও প্রমাণ করে দিল চুনকালি লেপন করে যে এই রায় কতটা বাংলা বিরোধী ছিল, এই রায় কতটা পলিটিক্যালি সিঙ্গেল বেঞ্চের রায়, মোটিভেটেড রায় ছিল। আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা বিগত বেশ কিছু মাস ধরে তারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের আশঙ্কার আজকে অবসান হয়েছে। তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব তার ব্রিফিং এর জন্য, যাতে আরো পরিষ্কার করে আরো বিশদে তিনি বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারেন। নমস্কার। আমার ভাতৃপ্রতিম, আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে ধন্যবাদ। আমি একটু আগে বিকাশ ভবন থেকে আমার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি একটা সাংবাদিক বৈঠক করেছি। এখন পার্টির ফোরাম থেকে পার্টির কথায় আমি এই সাংবাদিক বৈঠকে এসেছি এবং অরূপ ইতিমধ্যেই আপনাদের কাছে পুরোটা বলে দিয়েছেন যে কিভাবে এই জাজমেন্টটা হয়েছিল এবং আজকের ফলাফলটা কি। দেখুন, আজকে আমি কয়েকটা কথা গোড়াতে খুব স্পষ্ট করে বলতে চাই। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চের যদি রায়টা যদি ভালো করে এবং তার অবজারভেশনটা যদি ভালো করে খতিয়ে এবং খুঁটিয়ে পড়া যায়, এটা আসলে ডাবল ফোল্ডেড দ্বিস্তরিক। একটা স্তর ৩২,০০০ বাংলার ভাই বোনদের, শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো। আরেকটা স্তর, দ্বিতীয় স্তর, যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সমালোচনা করলো, ছত্রে ছত্রে এসএসসির রায়কে সমালোচনা করলো। আমি ২-৩টা অবজারভেশন আজকে মাননীয় বিচারপতিদের আজকে আমি উল্লেখ করতে চাই। এক, আজকে বলা হয়েছে বিচারকদের কাজ, মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয়। ২, আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে
সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। 3, আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয়। 4, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। সকলকে, সমস্ত পরিবারকে যে ভয়াবহ অপমান করা হয় এই জাজের যদি চাকরি খাবার পরে, তার দায় কি সমাজ নেবে? এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন 32,000-এর চাকরি সুরক্ষিত রাখলেন, দ্বিতীয়ত বিচারপতিদের একটা অংশ কিভাবে, যেটা অরূপ বলেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল, আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি তার পেছনে বায়াস ছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা, এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। 26,000-এর চাকরি গেল, আপনি এমপি হলেন, চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন, এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা বলো না, চুপ, কেউ শব্দ করো না। এই যে আমি কথা বলবো, আমি ভগবান, বাকি সব চুপ করে থাকবে, বাকি আমি যা বলবো তা মেনে নেবে, কেননা সমাজে নায়ক খুঁজছে, সমাজের নায়ক চাই। সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয়। তো সার্চ ফর এ নিউ হিরো, এই যে সার্চ ফর এ নিউ হিরো, এই হিরো যে আসলে কতটা ভিলেন হতে পারে, হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে। ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। আজকে মাননীয় বিচারপতিদের রায় থেকে এবং অবজারভেশন থেকে সেটা পরিষ্কার ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে। আমি আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে যেটা বলতে পারি, যে পক্ষপাত, যে 26,000 এসএসসি চাকরির হারাদের প্রতি আপনারা দেখালেন, আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের 32,000 চাকরি সুরক্ষিত থাকলো, এখন আমাদের কাজ হচ্ছে দলীয় স্তরে মন্ত্রক এবং এসএসসি যাতে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে এই 26,000-এর হাতে আবার যাতে নতুন করে মাথা উঁচু করে সমাজে যাতে তারা দাঁড়াতে পারে, তাদের পরিবারের ওপর বিচারপতিদের ভাষায় যে অপমান করা হয়েছে, সেই অপমানের যাতে আবার পুনরুদ্ধার হয়, তারা যাতে মাথা উঁচু করে সগর্বে আবার স্কুলে যেতে পারেন, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমি দলীয় স্তরেও সেটা আমি মন্ত্রককে বলবো সেটা যেন সুনিশ্চিত করে। এটা আমি দলীয় স্তর থেকে বলছি। তো এটা এসএসসি নিশ্চয়ই দেখবে, দপ্তর নিশ্চয়ই তার দিকে খেয়াল রাখবে, কিন্তু দলীয়ভাবে যে আক্রমণ, যে কুৎসা, 5 বছর ওই দপ্তরে আমরা বসে থেকেছি, কোর্ট কাছারি, কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, বিরোধীদের অপপ্রচার, নাগাড়ে আন্দোলন, বিরোধীদের আক্রমণ, আমাদের এই 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 গণমাধ্যমের কোনো শ্রেণীর আক্রমণ, ডিজিটাল প্ল্যাটফর্মের আক্রমণ, তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন এই 5 বছরের সরকার, এই সরকারের মেয়াদ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। এখন এই 26,000-এর চাকরি যদি আমরা, যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারি, তাহলে এই বৃত্ত একটা সম্পূর্ণতা পাবে। আমি তাদের আস্থা রাখতে বলবো এই সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি। আমাদের সরকার কেই একমাত্র ভরসা করা যায়। আপনারা দেখেছেন, যারা আপনাদের পক্ষে ছিলেন আজকে তারা আপনার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, যারা আপনাদের বন্ধু ছিলেন তারা আপনার আজকে শত্রু হিসেবে পরিগণিত হয়েছে, যারা আপনাদের কালকে ভাত দিতে চেয়েছিলেন আজকে তারা আপনাদের ছুরি মারতে চাইছেন। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস, তার দল এবং সরকার এই চাকরিহারা শিক্ষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যারা চাকরি খেতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি, যারা চাকরি দিতে চায়, যারা আপনাদের পরিবারকে, আপনাদের পরিজনকে, আপনার রুটি রুজিকে সুরক্ষিত রাখতে চায়, আপনারা তাদের চিনতে শিখুন। এইটা আমার বলার দরকার ছিল, এইটুকু আমি বললাম। আজকে যে আমার শিক্ষক বন্ধু যে কথাটা বলে দিয়েছেন, এই একটু আগে আমরা একটি মিডিয়ার ফুটেজ থেকে আপনাদের দেখালাম, ওইটাই হচ্ছে, বায়াস থাকলে, উদ্দেশ্য থাকলে
রাজনৈতিক সেটা তার জায়গা, তার প্যাঁচ পয়জার জায়গা অন্তত আইন হতে পারে না, কারণ আইনের দোরগোড়ায় মানুষ শেষ ভরসা হিসেবে যায়। সেইটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। তো জুডিশিয়ারি মহামান্য আদালত, তাকে আমি ধন্যবাদ জানাবো, তাকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তিনি একটা একটা খুবই সুন্দর আইন আজকে, রায় আজকে তারা দিয়েছেন। এবং আপনারা যারা কেউ চাইলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন। আমি 32,000 শিক্ষককে বলবো যারা বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, আপনারা চিনে নিন যে শুধু 32,000 না, যত প্রাথমিক শিক্ষক আছেন, যত এসএসসি আছেন, শিক্ষক আছেন, আপনারা যদি এই রায়ের বিরুদ্ধে কোনো দল বা কোনো ব্যক্তি দলীয় প্রতিনিধি হিসেবে সুপ্রিম কোর্টে যায়, আপনি চিনে নেবেন, তাহলে আপনি চিনে নিন যে কে আপনার পক্ষে আছে, কে আপনার চাকরি খেতে চাইছে। ধন্যবাদ। আজকে মহামান্য হাইকোর্টের এই রায়ের পরে যদি পুরো বিষয়টাকে খুব সামারি করে বলা যায়, তাহলে একটাই শব্দবন্ধ মাথায় আসছে, সেটা হচ্ছে চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল বঙ্গোপসাগরে। চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন, কারণ ওই ঢাকি বাদক যিনি, তিনি যার পায়ের তলায় বসে আইন শিখেছিলেন বলেছিলেন, ভরা বিচার ব্যবস্থার মধ্যে বসে সেই ব্যক্তি বলেছিলেন পুরো প্যানেল যাতে বাতিল হয়, আর উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন। আজকে সেই চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল এই আদালতের রায়। প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রাত্যদা যেটা বললেন যে এরপরেও যদি কেউ এই রায়কে চ্যালেঞ্জ করেন, তাহলে বুঝতে হবে যে আসলে বাংলা বিরোধী কারা। কারণ আজকে পরিষ্কার করে দিয়েছেন মহামান্য হাইকোর্টের এই রায়ে, যে 269 জনকে খাড়া করে চ্যালেঞ্জ করা হচ্ছিল তারা এই 32,000-এর প্যানেলেরই অংশ নন। এবং সবচেয়ে বড় কথা, এই 32,000-এর মধ্যে ইডি সিবিআই তদন্ত করে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাননি, কোনো ম্যালপ্র্যাকটিস খুঁজে পাননি, কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়া যায়নি। এবং তার ফলে আজকের এই রায়, অর্থাৎ পরিষ্কার এ রাজ্যের বুকে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, সেই সংগঠিতভাবে প্রক্রিয়াকে সম্পূর্ণ বৈধতার সাথে স্বীকার দিল আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট। স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যারা বারবার করে আঘাত করতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োনো। রাজনীতির লড়াই রাজনীতির মাঠে হবে, তার জন্য কখনো 32,000-কে বলির পাঁঠা করা হবে, কখনো 26,000-কে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তার বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োনোর খেলা বাংলার মানুষ কিন্তু এগুলো নজরে রাখছেন। যারা এই শিক্ষকদের চোখের জলের বিনিময়, যারা এই শিক্ষক পরিবারগুলোর জীবনযাপনের বিনিময় নিজেরা ভোটে জিততে চেয়েছিল, বাংলার মানুষ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করবে। তার প্রমাণ 2026 আবারও দেবে, যেভাবে 21 দিয়েছে, যেভাবে 24 দিয়েছে, 26 আজকে বাংলার মানুষের সামনে পুরো বিষয়টা আই ওপেনারের মতো হয়ে গেল মহামান্য হাইকোর্টের এই রায়। আমরা এই রায়কে সর্বাগ্রে আমরা সমর্থন করছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি মহামান্য হাইকোর্টকে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন, আমরা দলগতভাবে এই আন্দোলনে তাদের পাশে সহমর্মী ছিলাম, আছি। এবং আজকের এই জয় সেই সমস্ত 32,000 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের মানুষের জয়, এই জয় সত্যের জয়, এই জয় বাংলা বিরোধীদের পরাজয়, এই জয় বাংলার মানুষের জয়। আর এই পরাজয় ওই জমিদারি আচরণ চালিয়ে যারা বাংলার মানুষকে নাস্তানাবুদ করতে চেয়েছে, সেই সমস্ত অপশক্তির পরাজয়। বাংলার মানুষ আজকে চোখে আঙুল দিয়ে এই সত্যিটাকে প্রকাশ করলেন। প্রশ্ন নেব আগে। না দেখুন, এটা সুপ্রিম কোর্টের তত্ত্ব পর্যবেক্ষণে হচ্ছে। তো বাকি যে অনেক মামলা হয়েছে সেগুলো মহামান্য সুপ্রিম কোর্ট চেয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট দেখুক, কিন্তু নিয়োগে কোনো বাধা সুপ্রিম কোর্ট বলেছেন বরদাস্ত করবেন না। তো এখন এদের নিয়োগ প্রক্রিয়া চলছে, ওনারা আবার এই রায়ের পরিপ্রেক্ষিতে যদি নতুন করে আবেদন করতে চান, সেটা তো তাদের ব্যাপার। আমরা ওই শিক্ষকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সেটা তো বলতেই পারেন, বিচারপতির কথা বলেছেন। আমাদের এসএসসি পরীক্ষা যাতে নির্ভুল, স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হয়, আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো, সেটা কোনো সন্দেহ নেই। আমি এই রায়কে এখন পর্যন্ত যা আসছে
তার বলবে, তুমি বলো আপনি বলুন, না, বলো না, বলো আপনি বলুন। হ্যাঁ, না মানে তার মানে বিরোধীরা যদি বলেন এটা মানবিক রায়, তাহলে বিরোধীরা কি তাহলে কোনো একটা অমানবিকতার পক্ষে দাঁড়াতে চাইছেন? বিরোধীদেরকে তার বলতে চাইছেন যে যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে মানবিক হবার কথা বলেন, এই ন্যারেটিভটা কি তারা বাতিল করতে চান? আমি যেটা বলেছিলাম, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তারে প্রাণ ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান বিধাতার অত্যাচার। গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমার বক্তব্য হচ্ছে যে এই আবেদন, আপনারা কি তাহলে গান্ধারী হলেন? আপনারা চোখে ঠুরি পড়ে আছেন? আপনারা মুখ্যমন্ত্রীর মানবিকতাকে ব্যঙ্গ করছেন, এবং সেই ব্যঙ্গ করতে গিয়ে এখন বিচারপতিকেও ব্যঙ্গ করে মানবিকতাকে ব্যঙ্গ করে আসলে অমানবিক বলতে চেয়েছেন। সেন্টিমেন্ট এখানে জেতেনি, আইনের কাছে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আমি বলছি যে বিচারক বদলায়, রায়ও বদলায়, আইন জেতে। আজকে প্রমাণিত হলো আইন জিতেছে। আমি বিচার বিচার কেউ কেউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কেউ এই রায়কে ব্যঙ্গ করতে পারেন, বিচারপতিদের ব্যঙ্গ করতে পারেন, আমি করব না। আমি বিচারপতিদের, এমনকি আপনারা এসএসসি যে বিচারকের কথা বললেন, আমি তাকেও সম্মান জানাই, আজকে যিনি অর্ডারের কথা বলেছেন। কথা হচ্ছে যে মানে বিচার এটা হতে পারে না যে যে অভিযুক্ত অ্যাকিউজড তার কথাই শুনবে না, তার কোনো বক্তব্য নেই। আমি রায় দিচ্ছি মানে আমি ভগবান, তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু আমার আইনের ন্যূনতম বুদ্ধি বলে যে অভিযুক্ত, তার একটা বক্তব্য যেন থাকে। যখন তার বক্তব্য শোনা হয়নি, কই সেটা তো বলা হয়নি অমানবিক, কই তখন তো বলা হয়নি যে তখন সেন্টিমেন্ট কাজ করছে। যখন বিনা অপরাধেই 26,000-এর চাকরি সিঙ্গেল বেঞ্চ খেয়েছিল, 32,000 না 26,000 প্রথমে এবং 32,000, তখন কি তার বক্তব্য শোনা হয়েছিল? তাদের কোনো বক্তব্য ডেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ঠিক না ভুল? কিন্তু তখন সোশ্যাল সামাজিক সৌধ নির্মাণ চলছে। আসুন আমরা ভগবানের স্ট্যাচু গড়ি। কেউ কেউ মার্বেল নিয়ে আসছিল, কেউ কেউ ইট নিয়ে আসছিল, কেউ বালি নিয়ে আসছিল। আসুন আমরা স্ট্যাচু গড়ে তুলি। এই দেখুন কেমন সুন্দর ভগবান, ভগবান বড় লম্বা। আজকে ভগবান মাটিতে চুরচুর হয়ে ভেঙে সে স্ট্যাচু গুঁড়িয়ে গেছে। প্রমাণিত হয়েছে যে ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সেটা গড বলুন, মানুষ কখনো ভগবান হতে পারে না। সেই চেষ্টা যদি কেউ চালায়, তাহলে তার জাহান্নাম বা নরক তার জন্য অপেক্ষা করে। অসাধারণ। গতবারও তো এরকম 21-এর নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার এসেছিলেন, তাই এবারও আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাকে ভালোবাসেন, বাংলা ঘুরবেন ফিরবেন, হয়তো বলবেন আগলাবার 200 পার কিনা, বলবেন কিনা। তা এবার ওই দিদি দিদি বলে ডাকবেন তো? গতবার ওনার তো কনসালটেন্টরা বলেছিল ওইটা ব্যাকফায়ার হয়েছে। এবারও যেন দিদি দিদি বলে ব্যঙ্গসূচক ডাকেন, তাহলে আমরা অনায়াসে 250 পেরোবো, সেটা আমাদের সুবিধা হবে। ওনাকে স্বাগত। আমার পরে তোমার কিছু বলার থেকে শুনতে ধরে নিন। তুমি বলো। না, রিভিউ ওনারা বিজেপির পারফরমেন্সটা রিভিউ করলে ভালো হতো, কারণ যাদের দায়িত্বে রেখেছেন তাদের আমলে 18 থেকে 12-তে নেমেছে ভারতীয় জনতা পার্টি। আর একটু আগে আপনি বলছেন নরেন্দ্র মোদী আসবেন, তো গতবারও এসেছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে ভোটে হারার পর ফিরে গিয়ে তারপর বাংলার মানুষের আবাসের টাকা এবং 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিলেন। আমাদের আপনাদের মাধ্যমে আজকে একটা স্পেসিফিক প্রশ্ন আছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। আজকে এ রাজ্য থেকে নির্বাচিত সাংসদরা নাকি সকালবেলা প্রধানমন্ত্রীকে মিট করেছেন। তো তারা কি প্রধানমন্ত্রীর কাছে একবারও জানতে চেয়েছেন যে হাইকোর্টের রায়ের পরেও, সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলার যে 100 দিনের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার, সেই টাকাটা মোদীজির সরকার কবে ছাড়বেন, নির্মলা সীতারামন কবে ছাড়বেন, সেই প্রশ্নটা কি বাংলার কোন সাংসদ একটিবারের জন্য নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করেছেন?
একটিবারের জন্য কি জানতে চেয়েছেন যে আমাদের বাংলার বীরভূমের একটি কন্যা সন্তান সম্ভবা অবস্থায় আজও বাংলাদেশে, আজকে শুনছি আসবেন, কবে আসবেন আমরা এখনো জানি না, কিন্তু যে বিনা অপরাধে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন বলে এই অপরাধে তাকে বাংলাদেশে পাঠিয়ে 2.5 মাস এই অমানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মাকে এবং তার গর্ভস্থ সন্তানকে, যেই সন্তান আজও ভূমিষ্ঠ হয়নি, তাকে যেতে বাধ্য করলো, তার বিচার কি চেয়েছেন? বাংলার এতজন সাংসদ গিয়েছিলেন, একটিবারও? আগে নরেন্দ্র মোদীকে এই প্রশ্নগুলো করবেন, কারণ ওনারা তো বাংলায় ভোট চাইতে আসবেন। ভোটের আগে আর যেরকম এবার এলে যেন কথা দেন, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার করে, যে ওই 2,32,000 কোটি টাকা যেটা বাংলার বকেয়া আছে, বকেয়া। সেই টাকাটা যেন একটা পুটুলিতে করে এসে চেক ফেক কেটে আমাদের রাজ্যের ট্রেজারিতে দিয়ে দেন। অনেক দিন ধরে টাকা আটকে রেখেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে টাকা দিয়ে দিতে হবে। টাকাগুলো দিন দাদা। আর এটা আমাদের বাংলাকে আর এই কত ঠকাবেন? ঠিক হচ্ছে না এটা। না, বাংলায় জয় নিশ্চিত হবে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের, কারণ বাংলা বিরোধীদের বাংলা গতবারও প্রত্যাখ্যান করেছে। আগের বার বলেছিলেন না, 2 मई দিদি গেই, 2রা মে নির্বাচনের রেজাল্ট ছিল, কিন্তু বাংলার মানুষ দেখলো 2 मई दीदी तो रह गई पर मोदी जी आप जो वापस चली गई फिर 1.5 साल इस बंगाल में लौट के ना आई। মাঝখান থেকে বাংলার মানুষের, গরিব মানুষের টাকা মেরে দিয়েছেন। দয়া করে এরকম কিছু করবেন না। বাংলার মানুষ আপনাদের বাংলা বিরোধী চেহারাটা অনেক ভালো করে জানেন। একই সঙ্গে 6 তারিখের কর্মসূচিতে উনি অনর, তবে মুখ্যমন্ত্রীর সভায় উনি ডাক পেয়েছেন জেলায়, সেখানে উনি যাবেন। ওটা আলাদা তো যাবেন, সেখানে তো প্রত্যাশিত, কিন্তু উনি বাবরি মসজিদের ওখানে উনি করছেন না। উনি যা করছেন সেটা পার্টির নেতৃত্ব নজর রাখছে। তা ওনার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অন্তত বহুবার মানে ভিন্ন মত দেখেছি। মানে সকালে একরকম বলছেন, তার পরের দিন অন্যরকম বলছেন। তা কালকে মুখ্যমন্ত্রীর সভায় যদি উনি যান, আপনারা যেটা বলছেন, তারপর বেরিয়ে আগে উনি কি মতামত দেন দেখি, যে ওইটাই আবার কর্মসূচিতে অনড় থাকবেন না কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবেন, এটা আগে দেখে নিই। তারপর আমার মনে হয় উনি যতটা তাড়াতাড়ি মতামত দিতে পারেন, যত তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করতে পারেন, আমরা আবার অতটা সক্রিয় নই, ওটা আবার অতি সক্রিয়তা হয়ে যাবে, ওটা ঠিক হবে না। না, রাজ্যপালের কথা বলেছেন, তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি তার কথা বলেছেন। কিন্তু এটা তো একেবারে প্রশাসনিক ব্যাপার, এটা আমাদের প্রশাসনিক সর্বোচ্চ স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাকে প্রশাসনিক সভায় ডেকেছেন, আমি আশা রাখছি তিনি প্রশাসনিক সভায় যাবেন, মুখ্যমন্ত্রীকে নমস্কার জানাবেন, ওই প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন। আশা করি সেই কারেজ, সেই সাহস এবং সেই মরাল মাননীয় বিধায়কের আছে। না, এটা তো আমরা এটা নিয়ে বিধানসভায় আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। এটা তো প্রিন্সিপালি আমরা যে কেন্দ্রীয় সরকারের পেছনে ওয়াক অফ নিয়ে যে একটা আইন তৈরি করার পেছনে যে অভিসন্ধি আছে, সেটা তো বিধায়ক ঠিকই বলেছেন, একটা অভিসন্ধি আছে, এর পেছনে কোনো সন্দেহ নেই। তো তিনি কি উদ্দেশ্যে কোনো ধর্মীয় পরিচয় বা সাম্প্রদায়িক পরিচয়, আইডেন্টিটি থেকে যদি কিছু করতে চান, সেটা আমার মনে হয় যে সেটা তাঁর ব্যাপার। আমাদের দল সমস্ত ধর্ম, সমস্ত মন্দির, মসজিদ এবং গির্জাকে এবং গুরুদ্বারাকে বা অন্যান্য আরো যা যা ধর্মস্থান আছে তাদের সমান চোখে দেখে। তো আমি ওনাকে বলবো যে মানে এই উত্তরবঙ্গে যে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছেন, তিনি যেন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এইটা আমি চাইবো। I have already told in Bikash Bhavan, but we are deeply inspired, and we are happy actually, because we convey our gratitude to Honorable High Court, Honorable Judge, and they have secured, Honorable Judge has secured the 32,000 teachers employment vis-a-vis their families' protection. So we conveyed our gratitude to Honorable Court. I personally congratulate from Bikash Bhavan to Primary Education Board, and finally, and of course, my greetings and
my gratitude to my honorable chief minister. In this this legal battle, she was every time she was helped us. She gave us a direction and legal. When we have taken the legal all consultancy, she has showed the path. So this is my primary reaction. Second question is on Humayun Kabir, who will be going to Mamata Banerjee's program tomorrow. That's what he has said. But he is coming up with this Babri Masjid thing on 6th. What's the party stand on it? See, about whom you are asking me, that is, I think, that this is taken care by our the party hierarchy, party leadership. Secondly, this honorable MLA has switched over very constantly his opinion. So tomorrow I think he will participate in Honorable Chief Minister program. After that, his reaction today, what he has said, I firmly believe what he has said, definitely he will join Honorable Chief Minister's program. This moral, this courage, I think he has. So if he joins, after that, what will be his reaction? That we will check. Then you can ask our reaction on that. One last question. There has been discrepancies in, this SIR, 2208 booths, there was no. Now, one day after that, it's 480 booths. What's happening there? Why so much of changes? So I have no, because I was firmly busy, was this judgment and about the High Court matters. I think Arup Chakraborty can answer this. Do you believe that nobody has died in 20 years in some booths? Is it possible? No. First of all, the revision is carrying out in every year. Okay, so how could you conclude in advance that no single person died in the last 20 years? It may so happen, like in Kaliganj Bypoll, we observed that 6,000 names were deleted. That means in last year also several deletions were there. So that means in a particular booth, near about 400 booths out of 80,000 plus booths, that is, if you count percentage, it is less than 1% also. In less than 1% booth, if in a last financial year, there might be no case of any death registered. It is very natural. It is very natural, but it is not a data for the last 20 years. Instead of that, since the revision is carried out in every year, so this is not necessarily for the last 20 years data. This may be for the last 1 year data. But we firmly believe that we are not saying that this is a drama is going on. About BJP has said just like that 40% death. This is drama. We can't take this the very petty, very cheap mentality when they have said that 40% is dead and the BLO and the people, and they are saying that this is drama is going on. I think this is a cheap mentality. That mentality Trinamool Congress is not carrying. That we can say. প্রাপ্তদা প্রাপ্ত বিচারপতির রিয়াকশন সামনে এসেছে। তিনি বলছেন, আমার যেটা মনে হয়েছিল আমি দিয়েছি। বিচারপতিদের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের যা মনে হয়েছিল তারা সেটা দিয়েছে, কিন্তু কোন রাউন্ডে দিয়েছে সেটা আমাকে দেখতে হবে। উনি দেখুন, তখন বিচারপতি হিসেবে দিয়েছিলেন না তখন বিজেপির এমপি হবেন বলে দিয়েছিলেন, সেটাও যাতে একটু দেখেন পাশাপাশি, মানে তার পেছনে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কাজ করছিল কিনা এবং তার পেছনে বিজেপির ভগবান হওয়ার কোনো ইচ্ছা কাজ করছিল কিনা, সেটাও যেন তিনি যদি একটু ছানবিন করেন নিজের ভেতরে, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতের বিচার ব্যবস্থা এটা একটা এই তাঁর দেওয়াই রায় যে আগামী দিনে বিচার ব্যবস্থা একটা কলঙ্কের চিহ্ন হিসেবে যে একটা প্রেসিডেন্স হয়ে রইল, একটা নমুনা হয়ে রইল, সে বিষয়ে তো আজকে গোটা ভারতবর্ষের আইন সমাজ একমত। তাহলে ওটা ওনার ওই একই সঙ্গে ওনার এটাও বিচার করা উচিত, তখন উনি রায়টা কি হিসেবে দিয়েছিলেন, বিচারপতি হিসেবে না ভাবি বিজেপি এমপি হিসেবে। ব্রাতদা, এখানে আমার মনে হয় একটা জিনিস ভারতের রাজনীতিতে একটা কয়েনে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে, যে চান্দা দো ধান্দা লো। তো এক্ষেত্রে এরকম হয়নি তো যে ভার্ডিক দো টিকিট লো, এরকম কিছু হয়ে থাকতে পারে কিনা সেটাও দেখবার প্রয়োজন আছে। আমার শেষ দিকে দিল্লিতে গেছিল এবং সেখানে ইলেকশন কমিশনে যাবতীয় অভিযোগ জানিয়েছে যে এখানকার সিও দপ্তরের সামনে গুন্ডাগিরি হচ্ছে, তারপর হচ্ছে তার যে অভিযোগ মৃত ভোটারের সংখ্যা নেই, সামগ্রিকভাবে সিও দপ্তরে যে অভিযোগ করেছিলেন আজকে ইলেকশন কমিশন ঠিকই আছে সেই অভিযোগ দেখতে পাচ্ছি। না, প্রথম কথা হচ্ছে যে সিও দপ্তরের সামনে যে ধর্ণা হয়েছে সেখানে
শুভেন্দু অধিকারীকে কার্যত বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। কোন বিএলওরা? যাদেরকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন যে বিহারের মতো জেলে পড়ব বলে। কোন বিএলওরা? যাদের মধ্যে 4 জন কর্মরত অবস্থায় কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, কারো স্ট্রোক হয়েছে, এবং শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের গুজরাট থেকে রাজস্থান, আমরা শিউরে উঠেছি লাইভে এসে বিএলও আত্মহত্যা করছেন, এবং ডাবল ইঞ্জিনের রাজ্যে। এবং এই প্রেসার, এই যে অসভ্যের মতো প্রেসার দেওয়া, এটা নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভোটে ম্যাল প্র্যাকটিস করানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন, তার সঙ্গে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই। এক, দ্বিতীয় কথা, যে ডেথ কেসের কথা বারবার করে উনি বলছেন, আমরা তো পরিষ্কার করে বলছি যে বাংলার বুকে বলা হচ্ছে যে একজনও পার্টিকুলার বুথে নাকি মৃত পাওয়া যায়নি। কটা বুথ? 400টা বুথ। এবং এটা সর্বৈব মিথ্যে যে 2002 সালে এসআইআর এর পর থেকে 2025-এ কোনো ডেথ কেস হয়নি, তা নয়। 2002 সালের পরে প্রতি বছর রোল রিভিশন হয়েছে, 2009 সালে ডিলিমিটেশন হয়েছে, এমনকি 2024-এ লোকসভার আগে পর্যন্ত রিভিশন হয়েছে ভোটার লিস্ট। প্রতি বছর 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোয়। আপনারা মনে থাকবে কালীগঞ্জের বাইপোলের সময় 6000 ভোটারের নাম বাদ গিয়েছিল, ডিলিশন হয়েছিল কেন? কারণ রিভিশন হয়েছে, তাই। অর্থাৎ প্রতি বছর রিভিশন হচ্ছে। এটা হতেই পারে 80,000-এর বেশি বুথ, তার মধ্যে 400টা বুথে এক বছর তো কেউ মারা নাই যেতে পারে, মারা না গেলেও তাকে মেরে ফেলতে হবে, যেটা বিহারে হয়েছে। জীবিত মানুষদের মৃত বলে দেখিয়েছে, তার আগে নির্বাচন কমিশনের দরজায় গিয়ে বলছে আমাদের মেরে ফেলেছেন, ডেথ সার্টিফিকেট দিন। তো এই অসভ্যতাম, এই ম্যাল প্র্যাকটিস ভারতবর্ষ দেখেছে বিহারে। তার মানে কোনো বুথে যদি অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি কেউ মারা নাও গিয়ে থাকেন, তাকেও মৃত বলতে হবে, কারণ বিজেপি চাইছে রাজ্যের ভোটারের নাম বাদ যাক। এই অসভ্যতাম করতে দেওয়া হবে না বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। তার জন্য তৃণমূলের 80,631টা বুথে বিএলএ টুরা বিএলওদের সাথে ডাইরেক্ট বাড়ি বাড়ি গেছেন। দিদির দুট অ্যাপে কাউন্টার আমরা আমাদের মতো করে ডেটা স্ট্যাটিস্টিক্স স্টোর করেছি, এই কারণেই যাতে নির্বাচন কমিশনকে দিয়ে পরবর্তীকালে ডেটা চুরি করে বলতে না পারে যে এই ভোটারদের এক্সিস্টেন্স নেই, কারণ আমাদের কাছে কাউন্টার ডেটাটা রয়েছে। দরকার পড়লে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাওয়া হবে সেই তথ্যাবলী নিয়ে। ওদের চুরি আটকে দিয়েছে বাংলার মানুষ, ওদের চুরি আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্য এত গাত্রদাহ। কোন লাতিন আমেরিকান মডেল অন্তত বাংলার এসআইআর নাম তুলতে দেব না, যে একটা ব্রাজিলিয়ান মডেল ঢুকে পড়লো, 22টা বিধান বা একটা চিলিয়ান মডেল ঢুকে পড়লো, পেরুভিয়ান মডেল ঢুকে পড়লো, এইটা কিন্তু বাংলা করতে দেবে না। এটার জন্য তৃণমূল কংগ্রেস স্বতন্ত্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সর্বক্ষণ 24 ঘন্টা দাঁড়িয়ে আছেন। এটা শেষ করবো। হ্যাঁ, 408, 2208 থেকে কমে 407। এটাই আদালত অবমাননা হয় কিনা, আমরা তো আদালতের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি। তাহলে এটা আমাদের আইনজীবী, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব, এটা আদালত অবমাননা হচ্ছে কিনা। মহামান্য বিচারপতিকে এইভাবে যদি সিপিএম নেতা এবং আইনজীবী, যদি আপনার কথা সত্য হয়, যদি এই কথা বলে থাকেন, তাহলে এটা আদালত অবমাননা হচ্ছে কিনা সেটা আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব, এবং সেই মোতাবেক কোনো মামলা করা যায় কিনা সেটা অনুরোধ করব তাকে।